আচ্ছা, রেকর্ড হচ্ছে। তো স্ক্রিন শেয়ার দেই। ওকে, স্ক্রিন তো দেখা যাচ্ছে। ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে তো। ভাইয়া ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের সবারই মোটামুটি HTML যে মানে ধরো একটা ফাইল ওপেন করলা, লিখলা .html, পরে এটা রান করলে দেখা যায় যে অনেক সময় ঝামেলা হয়। তো ধরো নর্মাল একটা যে কোনো একটা ফোল্ডারে গেলা, উপরে দেখবা একটা ভিউ অপশন আছে। এই ভিউতে ক্লিক করবা। ভিউতে ক্লিক করার পরে এখানে আছে দেখো একটা ফাইল নেম এক্সটেনশন। তো এটাতে দেখতে হবে টিক চিহ্ন আছে কিনা। সবারই নর্মালি প্রথম এটাতে টিক চিহ্ন থাকে না। তো টিক চিহ্ন না থাকা কি সমস্যা হয় দেখো, একটা নর্মাল জিনিস আমি সেভ করলাম, এটা কি ধরনের ফাইল সেটা দেখাচ্ছে না। যদি আমি ডট মানে ফাইল নেম এক্সটেনশন এটাতে ক্লিক করি, তাহলে দেখো এটা কোন ধরনের ফাইল আছে এটা দেখাচ্ছে। আর মেনলি এটার জন্য অনেক সময় নোটপ্যাড থেকে আমার এই যে ফায়ারফক্সে HTML ওপেন করতে একটু ঝামেলা হয়। তো যে কোনো ফোল্ডারে যাবা, গিয়ে ফাইল নেম ভিউতে যাবা, ভিউ থেকে এই যে ফাইল নেম এক্সটেনশন আছে ওইটাতে আমার ক্লিক করতে হবে। যেমন মাই পিসিতে গেলা, যে কোনো একটা ড্রাইভ ওপেন করলা, ভিউতে যাওয়া, ভিউ থেকে এই যে ফাইল নেম এক্সটেনশন এটাতে জাস্ট ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে তুমি নর্মাল একটা ফাইল ধরো লিখলা, নিউ দিবা, ডকুমেন্ট সাপোজ ক্লাস 2.html দিলাম। ওকে, তো এখন দেখো এটা আমার HTML টাইপের ওপেন হয়ে গেছে। তো পরবর্তীতে তোমরা যদি এটা ফায়ারফক্স না আসে, প্রপার্টিস থেকে এখানে চেঞ্জ করে এটাকে ফায়ারফক্স করতে পারো বা ক্রোম, তোমাদের যেটা ইচ্ছা। তো এই হলো গিয়ে টপিক, এটার জন্য অনেকের ঝামেলা হয়। তো মেইনলি এখন ক্লাসের টপিক শুরু করি। বোঝা গেছে জিনিসটা কিরকম হয় তনুশ্রী আর প্রমা? বুঝছি ভাইয়া। তোমাদের যে ঝামেলা হবে যে অনেক সময় ল্যাবের যে পরীক্ষা হবে বা ল্যাব ক্লাস গুলা, এটাতে দেখবা যে খুব সুন্দর তোমরা ধরো টাইপ করলা, লিখে ফেললা, কিন্তু ফায়ারফক্সে রান হচ্ছে না। তো মেনলি এই সমস্যাটার জন্য ঝামেলা হয়। তো যেই পিসিতে তোমাদের কলেজ পরীক্ষাগুলো কাজ করতে হবে, ওই পিসিতে গিয়ে প্রথমেই দেখে ফেলবা যে একটা ফোল্ডার ওপেন করে ভিউতে যাবা। ভিউতে গিয়ে দেখবা এই যে ফাইল নেম এক্সটেনশন এটাতে টিক চিহ্ন আছে কিনা। যদি টিক চিহ্ন না থাকে এটা টিক চিহ্ন দিয়ে দিবা, তাহলে আর ঝামেলা হবে না। ওকে, তো ধরো HTML সবগুলা ট্যাগই আমরা ধরো বোঝা সহজ জিনিসগুলা, কিন্তু ওই যে লিখতে গেলে বা প্রোগ্রামিং এ টাইপ করতে গেলে একটু ঝামেলা। প্রথম প্রথম সবারই ঝামেলা, এটা স্বাভাবিক। তো দেখি আমরা জিনিসগুলো ফার্স্টে কিভাবে টাইপ করা ইজি। তো ধরো ওপেনিং HTML দিব, সাথে সাথে আমি এটার ক্লোজিং HTML দিয়ে দিব। আর এই যে ওপেনিং HTML এর শেষ আছে না, এটা থেকে আমি এন্টার দিয়ে দিই, নিউ লাইন ক্রিয়েট করে ফেলবো। পরে এই মাঝখানে যা আছে ওইটা থেকে লিখবো। ধরো ওপেনিং হেড দিলাম, ক্লোজিং হেড, এই হলো হেডের অংশ শেষ। এখন হেডে কিছু লিখতে চাইলে একটা এন্টার দিলাম, দিয়ে দিলাম দিস ইজ হেড। ওকে, হেড শেষ। এরপরে ওপেনিং বডি দিলাম, আর HTML শেষের ঠিক আগে আমি ক্লোজিং বডি দিয়ে দিব। দেন এই যে ফাইল সেভ, এটা এখানে সেভ করা যে কথা, কন্ট্রোল+S লিখে কন্ট্রোল+S টাইপ করলে সেভ করা সেম জিনিস। তো এটা সেভ করলাম। ধরো আমি যেটাতে সেভ করছি class2.html, এটাতে ক্লিক করলে নর্মালি দিস ইজ হেড চলে আসে। এখন আমি এই যে টাইটেলটা আবার দেখাই কিভাবে এটার টাইটেল চেঞ্জ করব। তো চেঞ্জড টাইটেল নাম দিয়ে দিই ক্লোজ TITLE। কন্ট্রোল+S দিয়ে সেভ দিলাম। এরপরে আমি ওপেন করছি, চেঞ্জ টাইটেল, এই জিনিসটা চলে আসছে। এটা তো আগেই ছিল। তো এখন আমি এটাকে পাশাপাশি রাখি। তো
গতদিন যেটা দিয়ে শেষ করছিলাম যে আমার একটা ছিল ইমেজ। ওকে, ইমেজে ধরো আমি একটা ইমেজ সিলেক্ট করব, ইমেজ সিলেক্ট করার পরে ওই ইমেজ থাকলে ওই ইমেজটাকে প্রদর্শন করবে। এখন ঘটনা হলো এই ইমেজটা নাও থাকতে পারে, আমি যে ফোল্ডারে আছি তো এই ইমেজটা না থাকলে আমাকে একটা জিনিস যদি বলে দেখাতে, যেমন ইমেজ নট ফাউন্ড, ফাইল নট ফাউন্ড, এরকম কিছু ধরো বলে দিল যে আমার একটা ফোল্ডারে ইমেজ ওয়ান এই ইমেজটা সিলেক্ট করতে হবে, কিন্তু এই ইমেজটা যদি ফোল্ডারেই না থাকে তাহলে আমার আরেকটা মেসেজ প্রদর্শন করতে হবে যে ইমেজটা এই ফোল্ডারে নেই। ওকে, তো এই টাইপের জিনিসগুলো আজকে দেখি। প্রথমে ধরো আমার যে ফোল্ডারে এই জিনিসটা সেভ আছে ওই ফোল্ডারে একটা ইমেজ আছে SS1, ঠিক আছে? তো আমি চাই স্বাভাবিকভাবে এই ইমেজটা আমি HTML এ দেখাই। এটার নাম হলো গিয়ে ss1.png। তো আমি এখানে লিখব ইমেজ সোর্স src লিখে ss1.png ইমেজ। ওকে, কোটেশন শেষ করলাম। ইমেজ যেহেতু এমটি ট্যাগ বা সিঙ্গল ট্যাগ, এটাতে কোনো ক্লোজিং নাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আগে যেটাই ছিল এটাতে রিফ্রেশ দিলাম, দেখো বেশ বড় পুরো ইমেজটা চলে আসছে। তো আমি চাই না যে এরকম পুরো পেজ জুড়ে ইমেজটা থাকুক, আমি ইমেজের কিছু সাইজ দিতে চাই। ধরো হাইট দিয়ে দিলাম 100, ঠিক আছে? পেজ উইডথ দিয়ে দিলাম 200, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই। এখন দেখি কি চেঞ্জ হয়, বেশ ছোট হিসেবে চলে আসছে। তো এটা 500, এটা 500, ঠিক আছে। কিন্তু ঝামেলা হলো হেড আর এটা একসাথে চলে আসছে, বডি। সো এখানে একটা কাজটা করবো, একটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম, ওপেনিং প্যারাগ্রাফ, ক্লোজিং প্যারাগ্রাফ। ওকে, তো এখন ঠিক আছে। তো এভাবে আমরা একটা ইমেজের সাইজ ঠিক করতে পারি দৈর্ঘ্য প্রস্থ দিয়ে। দৈর্ঘ্য প্রস্থ বাড়ালে কমালে আমার ইমেজের সাইজটা বাড়বে কমবে। এখন ধরো সাপোজ এই ইমেজটা তো আমার ছিল, কিন্তু আরেকটা ইমেজ আমি দেখাতে চাই কিন্তু এটা আমার এই ফোল্ডারে নাই, বা ধরো এই ইমেজের কোনো অস্তিত্বই নাই। যেমন অনেক সময় হয় যে ইমেজ না থাকলে একটা মেসেজ দেখাতে হয়, তো এই টাইপের মেসেজ দেখাতে হবে। পরীক্ষায় এমসিকিউ এর দেয় না, ধরো হোমওয়ার্কের দিয়ে দেয় যে ইমেজে আরেকটা অ্যাট্রিবিউট আছে ALT। দেখো এটার নাম হলো গিয়ে অল্টারনেটিভ অ্যাট্রিবিউট, নাম হলো গিয়ে ALT। এটার ইউজ দেখবো। এই ALT এর মাধ্যমে কি করা হয়, আমি যেই ss1.png এই ইমেজটা তো আমার ফাইলে আছে, কিন্তু আরেকটা ইমেজ ধরি, যেমন এখানে আমার যে ফাইল আছে। ভাইয়া, হ্যাঁ, আমি যে ইমেজটা মানে অ্যাড করব ওইটা কি সেম ফোল্ডারে থাকতে হবে যে হ্যাঁ ফোল্ডারে আমার প্রায় সেম। এইচটিএমএল আরেকটা জিনিস করা হলো ফাইল? গিয়ে ধরো বিভিন্ন ড্রাইভ আছে না, ধরো আমার এখানে ডি, এই ডির ভিতর থাকতে হবে তাইলে কাজ হবে, নাইলে কাজ হবে না। সেম আচ্ছা, ডি ফোল্ডার, ড্রাইভের ভিতরে থাকলে হবে। হ্যাঁ সেম ড্রাইভের ভিতর থাকতে হবে। তখন কি করবো, এই যে উপরের লিংক আছে না, আমি এটা ডি এর ভিতর ধরো ক্রিকেটে আছে, তো আমি এখান থেকে লিংকটা কপি করে দিয়ে দিব, এরকম করা যায়। তো এটা একটু ডিপ জিনিস। নর্মালি কি হয়, ধরো আপাতত মনে রাখো সেম ফোল্ডার আর সেম ড্রাইভ, সেম ড্রাইভ না থাকলে কাজ হয় না সাধারণত, ঠিক আছে? বুঝছি। ওকে, ঠিক আছে। ধরো আরেকটা ধরি, এখন আমার যে ফোল্ডারটা ছিল, আমার এই ফোল্ডারে কাজ করতেছি, এখানে দেখো SS1 আছে কিন্তু SS2 টাইপের কিছু নাই। তখন যদি আমি ss2.png টাইপের কিছু দেখাতে চাই তাহলে দেখি এটার আউটপুট কি আসে। কন্ট্রোল এস দিলাম, আগে এইরকম ছিল, এই দেখো রিফ্রেশ করলে কিছুই নাই, একদম খালি একটা জায়গা চলে আসছে। তো আমি চাই যে এই জিনিসটা চেঞ্জ করতে, যেমন এটার বদলে লিখবো ALT, দেখি এটার আউটপুট কি আসে। নো ইমেজ, ঠিক আছে, ALT দিয়ে দিব।
সাথে নো ইমেজ। আপাতত এই হাইট আর ওয়েট সরিয়ে ফেলি। দেখো ইমেজ সোর্স দিলাম এটা, মানে এই ইমেজ থাকলে ইমেজটা দেখাবে, আর এলটি মানে কি অল্টারনেটিভ, না থাকলে কি নো ইমেজ লেখাটা প্রিন্ট করবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করি। দেখো ইমেজটা নাই, এই জন্য নো ইমেজটা শো করছে। তো আমার এখন যদি আবার SS1 যে জিনিসটা ছিল ওইটা যদি আনি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, তাইলে নো ইমেজ টাইপের কিছু দেখাচ্ছে না, এই ইমেজটাই শো করতেছে। ওকে, এই জিনিসটা বোঝা গেছে কি না? কনফিউশন বা আবার বলতে হবে যে ইমেজ থাকলে কিছু দেখাবে না, না থাকলে এটা দেখাবে? হ্যাঁ বলো। বুঝছি। ওকে, ধরো এটা 500 আর এটাও 500। SS1 আমার আছে, তো এইটার কোনো কাজ হবে না, জাস্ট আমি এটা সাইজ চেঞ্জ করছি। এখন SS2 যদি দিই, দেখো এখন আমার এই জিনিসটা আছে, এখানে কিছু লাগবে না। ওকে, ওকে, সেভ দিলাম। নো ইমেজ চলে আসছে, কিন্তু ইমেজের জন্য আমরা একটা সাইজ ব্যবহার করছি, এই অংশটা রয়ে গেছে। তো এটা একটু দেখতে হবে জিনিসটা। যদি আমরা কোনো সাইজ ব্যবহার না করি, হাইট ওয়েট ব্যবহার না করি, তাইলে খুবই নর্মালি নো ইমেজ চলে আসবে। সেভ দিলাম। যদি আমরা দৈর্ঘ্য প্রস্থ হাইট আর ওয়েট বলে দিই, সাইজ বলে দিই, তাহলে এই সাইজের মতো জায়গাটাও নিয়ে নেবে। তো এই হলো একটা অতি নর্মাল জিনিস। ওকে, আরেকটা জিনিস দেখি, ধরো SS1 ডট PNG, এটার সাথে দিলাম আমি হাইট। ওকে, আমরা গতদিন লিংকের বিষয়টা দেখছিলাম, যে ধরো অ্যাঙ্কর হাইপারলিংক ইকুয়াল টু, ওকে, এখন এইখানে কাজটা কিভাবে করব? ধরো এখানে আমি ইউটিউবে গেলাম, এই যে উপরে লিংক আছে এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে ফেললাম, ঠিক আছে? তো ধরো ক্লিক, ক্লোজ, কর, উপরে একটা ব্রেক দিয়ে দিলাম। তো এখন কি হবে? প্রথমে ইউটিউবের লিংক আসবে, ইউটিউবের লিংক আসলে দিতে হবে, তো এখানে ক্লিক আছে, ঠিক আছে? এই ক্লিকে ক্লিক করলাম, সাথে সাথে এই পেজে আমার এই জিনিসটা ওপেন হয়ে গেছে। ওকে, তো এটাকে আমি চেঞ্জ করতে চাই, ধরো ক্লিকে আমি ক্লিক করলেই সাথে সাথে নতুন একটা ট্যাব ক্রিয়েট হবে, নতুন একটা ট্যাব ক্রিয়েট হয়ে আরেকটা পেজ ওপেন করবে। তো এই জন্য যে জিনিসটা লেখা হয়, টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক। দেখো টার্গেট লিখলাম, টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, মানে কি ব্ল্যাঙ্ক একটা পেজ ক্রিয়েট হয়, নতুন লিংক পেজে আমার এই যে লিংকটা ওপেন হওয়া উচিত। তো এটা দেখি, দেখো আগে ক্লিকে ক্লিক করছিলাম, এই পেজে আমার ইউটিউব ওপেন হয়ে গেছিল, এখন ক্লিকে ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হবে, নতুন একটা পেজে আমার এই যে ডিজায়ার যে আগে যে লিংকটা ছিল ওইটা ওপেন হবে। যদি আমরা আবার দেখো ক্লিক করলাম, এটা রয়ে গেছে তার জায়গায়, নতুন একটা পেজ ওপেন হয়েছে। যদি আমরা এই জিনিসটা ইউজ না করি, ভাইয়া এটা আমি বুঝছি না একটু। আচ্ছা, মানে তো ধরো ওকে, প্রথমে স্বাভাবিকভাবে আমরা এরকম ইউজ করি। ওকে, এটা ঠিক আছে, নর্মাল ভাবে এরকম ইউজ করি। তো এরকম ইউজ করার ফলে কি হয়, ধরো আমি এই পেজে আসছি আপাতত, এখানে ক্লিক করলাম, এটা ক্লোজ করে ওপেন করি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। আপাতত ওকে, এই পেজে আসি, আমি ক্লিক করলাম, ক্লিক করলে দেখো কি হয়, আগের পেজটা থেকেই এই পেজটায় চলে গেছে। ওকে, এখন ব্যাকে গেলে আমি আমার HTML পেজটা পাচ্ছি, মানে কি নতুন কোনো পেজ ট্যাব ওপেন হচ্ছে না। ট্যাব কি, এখানে ক্লিক করলে যে নতুন আরেকটা নিউ ট্যাব ওপেন হয়, এরকম নিউ ট্যাব ওপেন হয়ে আমার ওয়েব পেজটা ওপেন হচ্ছে না, ক্লিকে ক্লিক করলে এই ট্যাবেই আমার ওয়েব পেজটা ওপেন হয়ে গেছে। ওকে, তো আমি চাই যে এখানে ক্লিক করলে ওপেন উইথ নিউ ট্যাব,
এই টাইপের জিনিসটা হতো চাই, যে এই লিঙ্কটা ক্লিক করলে আমার নতুন আরেকটা ট্যাব ক্রিয়েট হয়ে পাশে আমার এই লিঙ্কটা ওপেন হবে, এই পেজটা তার জায়গায় রয়ে যাবে। কারণ এখানে ক্লিক করলে দেখো এই পেজটা তার জায়গায় থাকে না, এই পেজের জায়গায় একটা নতুন পেজ চলে আসে। আমার কাজ হলো গিয়ে এই পেজটা তার জায়গায় থাকবে, ওইখানে আরেকটা ট্যাব ওপেন হবে। এখানে আরেকটা ট্যাব ওপেন হওয়ার জন্য আমি যে জিনিসটা লিখি, টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক দিয়ে দিব। মানে কি একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করো, যে পেজে আমার এই লিঙ্কটা থাকবে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এটা আমি রিফ্রেশ করলাম। রিফ্রেশ করলে এই দেখো ক্লিক করলে এখন নতুন আর একটা ট্যাব ওপেন হয়ে গেছে। আগে কি হইতো, ক্লিক করলে এই জায়গার মধ্যে ওপেন হয়ে যেত, এখন ক্লিক করলে এখানে নতুন আর একটা ট্যাব ওপেন হয়েছে। জাস্ট এই জিনিসটা পার্থক্য। বুঝতে পারছি ভাইয়া। ওকে, আচ্ছা, তাহলে কি ইমেইলের ক্ষেত্রেও এরকম দিতে হবে নাকি টার্গেট দিয়ে? ইমেল তো মেল টু মানে যেটা ইউজ করি, তো ইমেলে কি হয় যে ইমেল আপনা আপনি তার আরেকটা জায়গায় চলে যায়। মানে ইমেল তো এটা তো ওপেন করতে না, ধরো জিমেল বা ইয়াহু কিছুতে ওপেন হয়। তো এটাতে হ্যাঁ তুমি চাইলেও করতে পারো, আর না চাইলেও কোনো তেমন পার্থক্য হয় না। জিনিসটা নর্মালি লিংকের ক্ষেত্রে পার্থক্য হয়তো, ইমেলের ক্ষেত্রে দেখা যায় যে নতুন একটা ইয়াহু বা জিমেল আপনা আপনি চলে আসে। ইয়াহু জিমেল এই যে ফায়ারফক্স এর অন্তর্ভুক্ত নয়, এগুলো আলাদা একটা সফটওয়্যার, এটা এত ঝামেলা হয় না। সাপোজ ওকে, ওকে আমি লিখতেছি মেল টু দিব, দিয়ে ধরো একটা ইমেজ লিখলাম। এটা দেখি কাজ হয় কিনা। তো এই হলো আমার ইমেল লেখার নিয়ম। মেল টু মানে কি এই অ্যাড্রেসে আমাকে মেল পাঠাতে হবে। এটা সেভ দিলাম। এখন দেখি কাজটা কি হয়। এখানে আমি টার্গেট ব্ল্যাঙ্ক না রেখে দেখি কি হয়, আর টার্গেট ব্ল্যাঙ্ক করে রাখবো। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন এটা রিফ্রেশ দিলাম। এটা দেখো ক্লিক করলে আরেকটা জিনিস আপনা আপনি চলে আসে, যে আমার মেল। ওকে, মেলের জন্য আলাদা একটা জিনিস আছে, আলাদা একটা উইন্ডো আছে। তো এটা তেমন ঝামেলা করে না, এটা রাখা যায় কোথাও, না রাখা যায় কোথাও। এই জন্য, কারণ মেল ফায়ারফক্স থেকে ডাইরেক্ট মেল হয় না, আলাদা একটা মেল মানে অপশনে চলে আসে। এটার নাম হলো মেল অ্যাপ বা সফটওয়্যার বলুন, ইমেল সফটওয়্যারে চলে আসে। তখন যদি অ্যাড অ্যাকাউন্টে দিয়ে জিমেল এড করো তাহলে এটা কাজ হবে। মানে কোথাও বলতে পারো ইমেলের ক্ষেত্রে এটা কোনো প্রভাব ফেলে না, এটা প্রভাব মেনলি যে ওয়েব পেজ ওয়েব অ্যাড্রেস গুলো ওইগুলোতে পড়ে। ওকে, তো এটা শেষ হয়ে গেলে ধরো মোটামুটি ইমেজের আর কিছু দেখানো নেই, ইমেজ বা লিঙ্কের। তো গত কয়েকদিন মানে লাস্ট টপিকে আমরা একটা জিনিস দেখছিলাম মোটামুটি, সেটার নাম হলো গিয়ে ডিভ। তো ডিভ সম্পর্কে একটু দেখি জিনিসটা কিরকম হয়। সাপোজ দিস ইজ হেড, এটা না লিখলেও থাক। তো এখন আমরা ডিভ দেখবো, ডিভের কাজটা কি। ধরো ডিভ ওপেন করলাম একটা, আর ক্লোজিং ডিভ দিলাম। তো এখানে ভিতর লিখলাম ডিভ ওয়ান। সেম একই ভাবে দেখো ডিভ ওপেন করব, পরে ডিভ ক্লোজ করে দিব। আর এই যে মাঝখানের জায়গা, এখানে এন্টার প্রেস করবো, লিখবো ডিভ টু। তো এটা দেখে কোনো আউটপুট কেমন হয়। এই দেখো ডিভ ওয়ান একটা আলাদা প্যারা সৃষ্টি হয়েছে, আর ডিভ টু একটা আলাদা সৃষ্টি হয়েছে। এটা খুবই নর্মাল জিনিস। তো আমরা চাইলে ডিভের স্টাইল করতে পারবো, মেনলি ডিভের স্টাইলের জন্য ইউজ করা হয়। স্টাইল ইকুয়াল টু দিলাম। ওকে, তো এখন দুইটা কোটেশন। প্রথম কাজ, ধরো আমি এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে আপনা আপনি। দেখো ব্যাকগ্রাউন্ড কালার বিসর্গ বা কোলন, সাপোজ এটা আমি রেড দিলাম। ওকে, তো আপাতত এটা আউটপুট কি আসে। ওকে, এটা রেড হয়ে গেছে। আপাতত জিনিসটা বেশ ছোট আছে, আমি জিনিসটাকে একটু বড় করব। ধরো
উইথ দিয়ে দিলাম 500 পিক্সেল। পিক্সেল লেখা যে কথা না লেখাও সেম জিনিস। আর হাইট ধরো 100। এটাতে আপাতত পার্সেন্ট দিয়ে 100% মানে কি ফুল স্ক্রিন মানে লেফট টু রাইট। আচ্ছা এটা হাইট হাইট ধরো 500 দিয়ে দিচ্ছি আপাতত, 500 পিক্সেল বা 500। পরে আর 100% এর জিনিসটা দেখাবো না। কন্ট্রোল এস দিয়ে সেভ দিই। ওকে, এই দেখো আগে পুরো স্ক্রিন জুড়ে ছিল, এখন এটার জায়গা একটু কমে আসছে। এটা আমি দিই। তো এখন এটার জায়গা আবার বেড়ে গেছে, আমি উইথ জিনিসটা চেঞ্জ করছি, 500 পিক্সেল করে দিছি। ঠিক আছে, তো আমি আগে একটা জিনিস লিখছিলাম ওইটা আমি তো আমি চাই আমার জিনিসগুলোর আউটপুটটা এরকম হোক বা বিভিন্ন ডিভিশনে ভাগ করে হোক। তো এটার জন্য আমি কি করতে হবে, এইটাতে এটাও ক্লোজ করে ফেলে, এটা আপাতত বোঝাতে ঝামেলা হয়ে যাবে। ওকে, চলে আসছে আপাতত। এটাতে আমার জানার মতো এটা লাগবে না। ওকে, এটা লাস্ট। ওকে, একটা জিনিস ভুল করে ফেলছিলাম যে আমি এটাতে দুইটাতে সেমিকোলন মানে কোটেশন দিয়ে ফেলছিলাম। তো এটাতে কোটেশন হবে না, কোটেশন জাস্ট স্টাইলের ক্ষেত্রে ফার্স্ট হবে আর লাস্ট হবে। এখন দেখি এটার আউটপুটে কি চেঞ্জ আসে। এটা না, দেখো বেশ ভালোই চেঞ্জ আসছে। এটা হলো আগে 500, আগে এটা ঠিক ছিল, আর আমার এই যে উচ্চতা এটা 500 চেঞ্জ হয়েছে। তো ধরো এটা 500 না দিয়ে আমি 200 দিই, দেখি কি চেঞ্জ হয়। 200, এই দেখো আগে বেশ বড় ছিল, এখন এটা 200 হয়ে গেছে। তো অনেকে কি করে হাইটে 500 পিক্সেল না দিয়ে দিয়ে দেয় অনেক সময় এখানে 100%। 100% মানে হলো কি ফুল স্ক্রিন জুড়ে চলে যাবে। এই দেখো আগে এতটুকু ছিল, এখন 100% হয়, ফুল স্ক্রিন চলে গেছে। তো আমি সেম টাইপের কিছু করি এটাতেও। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই এটাতে ইয়েলো, এটাতেও দিয়ে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই। ওকে, এই দেখো আগেরটা এরকম ছিল, এখন এটা দুই ভাগে হয়ে গেছে। তো এই হলো ডিভের কাজ। আমরা ডিভের এই জিনিসটা উইথ চাইলে আমি ধরো কমাইতে পারি, 500 যদি দিই, সেভ দিলাম, 500 দিছি, এখানে ছোট হয়ে গেছে। ওকে, তো এটাই ডিভের কাজকে বিভিন্ন পার্টে আমি ভাগ করতে পারি। এই পার্টকে চাইলে এখানেও নিতে পারবো পরে, আবার নর্মালি ডিফল্ট ভাবে একটা ডিভ শেষ হলে আরেকটা ডিভ শুরু হয় নিচে নিচে। তো এখন একটা জিনিস দেখি, আমরা চাই এই পার্টের পরে আমার ডিভ টু এই পার্টটা শুরু হোক। ধরো ডিভ টু এর প্রস্থ বা উইথ 500 পিক্সেল দিয়ে দিলাম বা 500। ওকে, তো এটা আমি চাই যে এই হলুদ পার্টটা এই সাদা পার্ট মানে সাদা অংশে বা লাল পার্টের পরে শুরু হোক। এই জন্য আমার দুইটা কাজ করতে হবে। এটার শুরুতে শেষ হবে, এটাতে লিখতে হবে ফ্লোট
সরি, এটা এখানে ভিতরে ফ্লোট লেফট লিখবো, সেম জিনিসটা এখানে লিখবো ফ্লোট লেফট। ফ্লোট লেফট মানে কি এটা নিজে শুরু হবে লেফট থেকে, আর এটা ফ্লোট লেফট মানে কি এটাও নিজে একদম বামে যেখানে জায়গা পাবো ওইখান থেকে শুরু হবে। সেভ দিলাম। এই দেখো জিনিসটা ছোট। ভাইয়া ফ্লোট দেওয়ায় তো পুরো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো আমি আগে সেমিকোলন দেইনি, সেমিকোলন না দেওয়া দেখো হাইট এর সাথে ফ্লোট মিশে গেছিল, তো সেমিকোলন দিছি, সেমিকোলন দেওয়ার পরে এই দেখো ডিভ ওয়ান একটা অংশ আছে, আগে এই ডিভ টুটা নিচে ছিল, এটা এখানে চলে আসছে, এটাই পার্থক্য। ধরো আমি এখানে একটা ফ্লোট কমিয়ে ফেলি, দেখি কি হয়। কমাইলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেখো আবার আগের জায়গায় চলে আসছে। এখানে ফ্লোট আনলাম, এটা ফ্লোট কমিয়ে ফেললাম, সেভ দিলাম, দেখো এই জিনিসটাই পুরোটা চলে গেছে। তো এখানে আমি ফ্লোট লেফট আনবো, সেমিকোলন দিতে হবে, নাহলে জিনিসটা ভুল হয়ে যায়। ওকে, তাহলে লেফটে চলে আসছে। এখন স্বাভাবিকভাবে চাই যে এখানে আর একটা জিনিস ইউজ করা যায়, যে ক্লিয়ার লেফট। ওকে, ক্লিয়ার লেফট দেখি এটা দিলে কি হয়। ক্লিয়ার লেফট দিলে এখানে ফ্লোট ইউজ করলে এই ফ্লোটের কাজটা তেমন হবে না, এই ক্লিয়ার লেফট দিলে নিচে চলে আসবে। তো নর্মালি যদি আমি দুইটাই মানে একটার পর আরেকটা দিতে চাই, তাহলে ফ্লোট লেফট যেটার পরে দিব ওইটার ক্ষেত্রে ফ্লোট লিখতে হবে, আর যেটা নিজে আগেরটার মানে বামে যুক্ত হবে এটার আগেও, মানে দুইটার ক্ষেত্রে আমার ফ্লোট যুক্ত করতে হবে, তাহলে দেখা যায় যে আমার আউটপুটটা এইভাবে চলে আসবে। এরপরে যদি আরেকটা ডিভ ক্রিয়েট করি, এটার নাম ধরলাম ডিভ 3, এটাতে কোনো ফ্লোট বা কিছু দিলাম না, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, এটা আপাতত এরকম চলে আসছে। কারণ হলো গিয়ে এখানে ফ্লোটের জিনিসটা আছে, তো এটার ঝামেলা মিটাইতে হয়, যে জিনিসটা ফ্লোট ইউজ করলে যে সময় আমার ফ্লোটের কাজ শেষ হয়ে যাবে সেই সময় এরকম ক্লিয়ার দিয়ে লেফট বা রাইট যেটা দিয়ে দাও তোমার ইচ্ছা, লেফট দিলাম, এখন এই ফ্লোটের কাজটা চলে যাবে, তো এখানে স্বাভাবিকভাবে নিচে নিচে চলে আসবে। এরপরে আর যদি জিনিস করতে চাই, আরো ডিভ এড করতে চাই, ক্লিয়ার লেফট কি না লিখলে? ক্লিয়ার লেফট দেখো একবার ফ্লোট ইউজ করলে এই ফ্লোটের এফেক্টটা শেষ করতে হলে আমার ক্লিয়ার লেফট ইউজ করতে হবে। ওকে, এখন যদি আমি এটাতে ক্লিয়ার লেফট না দিই, ওকে দেখি এখন ঠিক আছে, স্বাভাবিকভাবে এটা চলে আসছে, এটা কালার সেম হয়ে গেছে, ধরো এটা ইয়েলো দিয়ে দিলাম। এখন আমি দেখো এটাতে একবার ক্লিয়ার লেফট ইউজ করছি, পরে আর আমার ক্লিয়ার লেফটের ব্যবহার লাগতেছে না, তখন দেখো এটা নর্মালি তার জায়গায় চলে আসছে নিচে। এখানে ক্লিয়ার লেফটের জায়গায় ক্লিয়ার রাইটও দেওয়া যায়, দুইটা মিশে গেছে, এই জন্য আমরা ক্লিয়ার লেফটই দেই আপাতত, সেভ দিই, আর এটাতে দেখি আমরা আপাতত রিফ্রেশ দিই। ওকে, স্বাভাবিক অবস্থায় চলে আসছে। এখন এটাতে আমি লেফট না দিয়ে যদি এটাতে কেউ রাইট দিই, তাহলে জিনিসটা দেখি কি হয়। ডিভ 2, এই ডিভ 2 এর কি চেঞ্জ হয়, আদৌ কি কোনো চেঞ্জ হয় কিনা। এই দেখো এটা রাইটে চলে গেছে, ঠিক আছে। এই অংশটায় ফ্লোট ব্যবহার করছি, ফ্লোট ব্যবহার করে এটাকে আমি প্রথমে লেফটে দিয়েছি, এরপর দেখো ডিভ 2 তে যদি আমি এটার আগে ফ্লোট দিছি, এটাতে যদি লেফট দেই তাহলে এটা ওইটার ঠিক লেফটে চলে যাবে, আর এটাতে যদি রাইট দিই তাহলে এটা ঠিক রাইটে চলে যাবে, এই জিনিসটা বুঝেছি। এখন ধরো এটাতে লেফট দিলাম, এটাতে রাইট, ওকে তাহলে দেখো এটা রাইটে চলে গেছে, এটা লেফট।
এটা সম্পর্কে বইও তেমন কিছু বলা নাই, জাস্ট একটা এক্সাম্পল দিয়েছে ফ্লোটা ক্লিয়ার নিয়ে, জাস্ট এটা বোঝানোর জন্য যে ডিপ দিয়ে আমরা নর্মালি ডিপ দিয়ে কি হয়, পুরো স্ক্রিন জুড়েই থাকে, এরকম হাইট ওয়েট কমিয়ে দেয় না, পুরো স্ক্রিন জুড়িয়ে দেয়। আর প্লাস এই লগে যাতে বিভিন্ন অংশ লেখা যায়, ইমেল ইমেজ অ্যাড করা যায়, লিংক অ্যাড করা যায়, এটাই পার্থক্য জাস্ট ডিপের। বিভিন্ন ডিপ দিয়ে বিভিন্ন পার্টে আমি স্ক্রিনকে ভাগ করে নিতে পারি, বিভিন্ন পার্টে বিভিন্ন ধরনের কাজ করতে পারি, এটাই, তেমন কিছু না। তো এটা কি মোটামুটি বোঝা গেছে না আবার কিছু বলতে হবে? কোনো পার্ট বুঝতে বলতে, পারছি। ওকে, বাকিরা কোনো পার্ট কি বলতে হবে না? ঠিক আছে, বুঝছি ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে এখন এর পরের টপিক যেটা আছে ধরো টেবিল। টেবিল একটু দেখে ফেলি, টেবিল নিয়ে অনেকের একটু প্রবলেম হচ্ছে। টেবিল মোটামুটি সৃজনশীলের জন্য এই চ্যাপ্টার থেকে টেবিলই বেশি ইম্পর্টেন্ট, কারণ টেবিল নিয়ে অনেক টাইপের প্রশ্ন করা যায়। টেবিল লেখার জন্য ওপেনিং টেবিল দিয়ে দিব। আরে দেখো, বডির ঠিক উপরে আপাতত দিয়ে দিই ক্লোজিং, বা এটা না করে টেবিল যেখানে শুরু করছি এরপরে একটা এন্টার দিয়ে নিউ লাইন দিব, ক্লোজিং টেবিল। ওকে, তো এখানে এন্টার দিয়ে আরো এক্সট্রা কিছু যোগ করে দেবো। তো টেবিলের একটা ক্যাপশন দিয়ে দিই, সাপোজ এইচএসসি 22 দিয়ে দিই, ক্লোজিং। ক্যাপশন, তো আপাতত এটার আউটপুট হইল জাস্ট এইচএসসি 22। তো এখন ফার্স্টে আমি টেবিল রো দিলাম, টেবিল রো, এই রো এর ভিতর থাকবে, প্রথমটার জন্য আমি একটা টিএইচ দিই, ধরুন নেম। এটা টিএইচ টেবিল হেডার দিছে, কারণ প্রথম রো এর জন্য অনেক সময় আমরা গাঢ় করে প্রিন্ট করি টিএইচ। আর আরেকটা টিএইচ আছে, এটা ধরো রেজিস্ট্রেশন নাম্বার। ভাইয়া এটা একটু এদিকে সরাই কেন লিখছেন? ও আচ্ছা, এটা সরাই লিখছে একটু নিজে বোঝার জন্য যে আমার এখানে টিআর শুরু হয়েছে এখানে, এটা জিনিসের ট্যাব, একটা জিনিস আছে দেখো ক্যাপস লক এর উপর তোমরা একটা জিনিস পাবা নাম ট্যাব, একটা ট্যাবে ক্লিক করলে আপাতত এখানে আছে, ট্যাবে ক্লিক করলে দেখো এখানে একটু সরে যাবে। নর্মালি টিআর এখানে শুরু করছে, আমি চাইবো যে টিআর এখানে শেষ করতে, আর টিএইচ এখানে শুরু করছি, টিএইচ এখানে শেষ করব, মানে টিএইচ গুলো একটু ডান থেকে শুরু করছি, টিআর গুলো একটু বাম থেকে শুরু করছি, জাস্ট দেখতে একটু সুন্দর হয় এই জন্য। এই জিনিসটা এখানে শেষ। এরপরে দেখো এটার জন্য আমি এখানে এলাম, আর এই টিআরটা আপাতত এখানে শেষ। তো দেখো এই জিনিসটা আপাতত দেখতে সুন্দর লাগতেছে, যদি আমি এখানে স্পেস না দিতাম বা এখানে এরকম দিয়ে দিতাম, তাহলে আনসার ঠিক থাকতো, মানে আউটপুটে কোনো প্রভাব ফেলতো না, কিন্তু দেখতে একটু মানে উলট পালট লাগতো যে কোনটা কি। এই জন্য আমি নিজে বোঝার জন্য বা তোমরাও এরকম ইউজ করবো, যে একটা স্পেস দিয়ে দিব বা একটা টেপ দিয়ে দিব, টেপ দিলে এই দুইটা জিনিস একটু ডানে সরে গেল, ডানে সরে গেলে যিনি ধরো পরীক্ষার খাতায় এরকম টিআর লিখবো, টিআর লিখে একটু ডান থেকে টিএইচ লিখবো বা টিডি লিখবো, তাহলে পরীক্ষার খাতা যিনি দেখবেন ওনার জন্য সুবিধা হবে। তো এটা আমি আপাতত সেভ দিলাম। ওকে, নেম রেজিস্ট্রেশন চলে আসছে, কিন্তু যেহেতু আমার এখানে একটা টেবিল আছে, টেবিলে আপাতত নেম রেজিস্ট্রেশন চলে আসছে, আরেকটা টিআর দিই, ধরো মোটামুটি টেবিলে কাজ করে ফেলি। এখন টিআর এর ভিতর আমি টিডি লিখবো, টিডি এ ক্লোজ টিডি সেম, টিডি 2018 দিলাম, ক্লোজ টিডি, ঠিক আছে। এরপরে এই টেবিল রো এর কাজ শেষ। তো এরকম লিখলে দেখো তোমার নিজেরও বুঝতে সুবিধা হবে, প্লাস যিনি ধরো এই পরে HTML ফাইলটা পড়বেন ওনার বুঝতে সুবিধা হবে। সেভ দিলাম, আপাতত এরকম। লেখা অনেক সময় সাপেক্ষ, হ্যাঁ একটু, এইখানে লিখতে অনেক সময় যায়। হ্যাঁ এটা একটু সময় যাবে, কারণ প্রথম প্রথম সবারই সময় যায়, আমরা তো মেনলি সি প্রোগ্রামিং এগুলো করতে করতে এই যে সিনট্যাক্স লেখা এগুলো একটু ভালো করছি। তো তোমাদের যেহেতু HTML বা সবারই এইচএসসি লেভেলে HTML প্রথম থাকে, তাই আপাতত লিখতে একটু সময় লাগবে, চিন্তা না, লেখা চালিয়ে যাও। ওকে, তো এইরকম জিনিস দেখো আমি এখানে কোনো বর্ডার ইউজ করিনি, বর্ডার ইউজ না করলে একদম নর্মাল ভাবে জিনিসটা এরকম আসবে। তো এখন আমি টেবিলের জিনিসটা ইউজ করবো, টেবিল বর্ডার ইকুয়াল টু ধরলাম 1, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম।
দেখো বর্ডার 1 দেয়, টেবিলের পাশে এরকম বর্ডার চলে আসছে। কিন্তু এখন একটা জিনিস দেখো, আমি টেবিলটার সাইজ বড় করতে চাই, আগের মতোই দিই। সেভ দিলে দেখো আগে টেবিলটা বেশ ছোট ছিল, এখন আমি হাইট আর ওয়েট মানে দৈর্ঘ্য আর প্রস্থ এড করে ফেলছি, ফলে টেবিলটা একটু বড় হয়ে গেছে। এটা জাস্ট দেখার সুবিধার জন্য, এটা পরীক্ষার খাতায় যে লেখা লাগবে এরকমও না। বা প্র্যাকটিক্যাল অনেক সময় যদি তোমার নিজের বুঝতে অসুবিধা হয়, চাও যে টেবিলটা একটু বড় করবো, এরকম ওয়েট আর হাইট যোগ করে দিবা, দৈর্ঘ্য প্রস্থ, তাহলে টেবিলের সাইজটা একটু বড় হয়ে যাবে। তো বর্ডার ইকুয়াল টু ধরো 1 দিলাম। এখন এই দেখো এখানে কিছু জায়গা ফাঁকা রয়ে গেছে। এই জিনিসটা দূর করার জন্য আমরা যে অ্যাট্রিবিউটটা ইউজ করি, সেটার নাম হলো কি সেল স্পেসিং। সেল স্পেসিং ইকুয়াল টু 0, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিলাম। দেখো সেল স্পেসিং 0 হয়ে গেছে, একদম নর্মাল টেবিলের মতো আমার এই জিনিসটা হয়ে গেছে। তো এই জিনিসটাই যে নর্মাল টেবিল এরকম ক্রিয়েট করব। হাইট আর ওয়েট তোমার ইচ্ছা, যদি দাও তাহলে টেবিলটা একটু বড় হবে, আর না দিলে একদম নর্মাল যে সাইজটা থাকবে ওইটাই। তো ওকে ঠিক আছে, এরপরে আমরা চলো কিছু টেবিলের এক্সাম্পল দেখি। এটুকু বোঝা গেছে, এটুকু একদম নর্মাল জিনিস, বা কিরকম কি হয়। ওকে, কোনো কনফিউশন থাকলে বলো, নাহলে কিছু টেবিলের এক্সাম্পল দেখি। ওকে, আশা করি কনফিউশন নাই। তো চলো কিছু টেবিল দেখি। ধরো এই একটা টেবিল আছে, আপাতত এটা দেখি। যেমন এখানে নেম আছে, এখানে আছে কন্টাক্ট ইনফো, ঠিক আছে। একজনের নাম এ, তার ইমেল অ্যাড্রেস, তার মোবাইল নম্বর। আরেকজনের নাম বি, তার ইমেল অ্যাড্রেস, তার মোবাইল নম্বর। এখানে দেখো একটা রো আছে, এই রোতে এখানে একটা কলাম, এখানে দেখো একটা কলাম, এখানে পরে আর একটা রো আছে, এখানে একটা কলাম, এখানে দেখো একটা দুইটা আরো দুইটা কলাম। তো নিচে দুইটা কলাম, উপরে একটা কলাম। এই একটা কলাম নিচের এই দুইটা কলামের জায়গা নিয়ে নিছে। তো বলা যায় যে উপরের একটা কলাম ইকুয়াল টু নিচের দুইটা কলাম। মানে এখানে যে জিনিসটা ইউজ করতে হবে আমার, কলাম স্প্যানিং বা কল স্প্যান ইউজ করতে হবে। কেন? নিচে দেখো দুইটা কলাম আছে, উপরে জাস্ট একটা কলাম। তো এই দুইটা কলামের সমান জায়গা উপরের এই কলামটা নিয়ে নিছে। তো এখানে কল স্প্যান ইকুয়াল টু 2 ইউজ করতে হবে। এই সামান্য জিনিসটা মানে এই লজিকটা বা কনসেপ্টটা বুঝতে অসুবিধা আছে? না, এটা বোঝা গেছে যে কেন কল স্প্যান ইউজ করব। এটা কলামের জায়গা নিয়ে নিছে, দুইটা কলামের জায়গা নিছে, এই জন্য কল স্প্যান ইকুয়াল টু 2। ওকে, তো আপাতত এই জিনিসটা আমরা আউটপুট দেখার চেষ্টা করি। একটু ছোট করে ফেলি। ওকে, তো এখানে প্রথমে নেম আছে, আর ধরো এখানে আমি লিখতে হবে কন্টাক্ট ইনফো। এই জিনিসটা একটু গাঢ় করে দিয়েছি, এই জন্য আমি এখানে টিএইচ ইউজ করব। ওকে, এই কন্টাক্ট ইনফো আমার এই নিচের দুইটা কলামের জায়গা নিচ্ছে। দেখো এখানে নিচে দুইটা কলাম আছে, এই দুইটা কলামের বদলে উপরে জাস্ট একটা কলাম আছে। এই জন্য যে জিনিসটা লিখবো কল স্প্যান ইকুয়াল টু 2। ঠিক আছে, আপাতত এটা লিখলাম কন্টাক্ট ইনফো। এর পরের রো দেখো, প্রথমে লিখলাম এ, এরপরে কন্টাক্ট ইনফোর প্রথম যে জিনিসটা এটা হলো abc@gmail.com। এই জিনিসটা লিখি abc@gmail.com। তো আরেকটা জিনিস আছে, তো এটা ছাড়া আপাতত যতটুকু লিখছি ওইখানের ফলে কি আসে দেখি। দেখো এটা খুবই স্বাভাবিকভাবে আসছে, কন্টাক্ট ইনফো আর abc@gmail.com। কিন্তু আমার প্রশ্নে এখানে আরেকটা জিনিস আছে, মোবাইল নম্বরটা। তো এটার মোবাইল নম্বর অ্যাড করি, TD 0744444 দিলাম, ক্লোজ, TD। এখন দেখি জিনিসটা কিরকম হয়। তো আমরা যেরকম চাইছিলাম দেখো প্রায় সেম। নেম এ দিছি, প্রথমে নেম কন্টাক্ট ইনফো, নেম কন্টাক্ট ইনফো, এ দিছি, এরপরে ইমেল অ্যাড্রেস, এরপরে নাম। এটা স্বাভাবিকভাবে আসছে। সিমিলারলি বি দিলেও বি এর জন্য চলে আসবে। তো এখানে কি হয়েছে, নিচের দুইটা কলামের বদলে আমি উপরে একটা কলাম ইউজ করতেছি। এই একটা কলাম আমার কল স্প্যান হিসেবে ইউজ করবে। আর কল স্প্যান ইকুয়াল টু 2 কেন দিছি, দুইটা কলামের বদলে একটা কলাম। তো কল স্প্যানের এটা হলো গিয়ে উদাহরণ,
কল স্পেনের পর আরেকটা উদাহরণ আছে রো স্পেন। রো স্পেন জিনিসটা কি? এই দেখো, এখানে একটা রো আছে, দুইটা, তিনটা, চারটা রো আছে, কিন্তু সেম এই চারটা রো এর জায়গা এই একটা রো ইউজ করে ফেলছে। এই জিনিসটাকে আগে দেখছিলাম দুইটা কলামের বদলে একটা কলাম, এখন দেখি চারটা রো এর বদলে একটা রো তার জায়গা নিয়ে নিছে। তো এই জিনিসটা আমার HTML এর মাধ্যমে দেখাতে হবে কিভাবে একটা রো চারটা রো এর সমান জায়গা নিয়ে নেয়। তো এর পরের কাজ হলো গিয়ে এইটা দেখা। তো আপাতত এটা মুছে ফেলি। ওকে, কেউ কোনো জায়গায় কনফিউশন হলে সাথে সাথে বলে ফেলবা। প্রথম কাজ হলো কি টিআর দেওয়া, ওপেনিং টিআর আর ক্লোজিং টিআর। এই রয়ে দেখি প্রথম টিআর এর প্রথমে আছে একটা স্টুডেন্ট ইনফো নামের একটা কলাম, এরপরে আছে নেম নামের আরেকটা কলাম, এরপরে আছে এ নামের আরেকটা কলাম। তো এটার জন্য এইভাবে লিখবো, একটা ট্যাব দিয়ে দিই, টি এইচ, ঠিক আছে। এখানে আচ্ছা স্বাভাবিকভাবে যদি আমি টিএইচ দিই, স্টুডেন্ট ইনফো ক্লোজিং টিএইচ, ঠিক আছে। পরে নিউ লাইন দিলাম, এন্টার প্রেস করে, ওপেনিং টিএইচ নেম ক্লোজিং টিএইচ। ওকে, দেখো স্টুডেন্ট আর নেম এই দুইটা অংশে বোল্ড ইউজ করা হয়েছে, মানে একটু গাঢ় ইউজ করা হয়েছে, কিন্তু এই যে নেম, নেম হলো গিয়ে তার এই তে আমরা একদম স্বাভাবিক ফন্ট ইউজ করছি, তাই এক্ষেত্রে আমরা ইউজ করবো টি টি, মানে স্টুডেন্টের নাম হলো গিয়ে এ ক্লোজ টিডি, ঠিক আছে। আপাতত যদি এটা সেভ দেই, আউটপুট দেখে দেখো মোটামুটি এরকমের কাছাকাছি চলে আসছে, স্টুডেন্ট ইনফো নেম এ। তো এখন আমরা চাই যে আরেকটা আমি রো ইউজ করব, এখানে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, এটা থাকবে, কিন্তু পরবর্তীতে যদি আরেকটা রো এমনি দিয়ে দিই, পরবর্তী রোতে আছে জাস্ট রেজিস্ট্রেশন নাম্বার আর এটা, মানে তার রেজিস্ট্রেশন নাম্বার হলো 2018-00-00। দেখো আমি যদি আপাতত রো স্পেন বা কিছু ইউজ না করি, ওপেনিং টেবিল রো ক্লোজিং টেবিল রো দিয়ে দিছি, এখানে যে জিনিসটা ইউজ করব আমরা টিএইচ, টেবিল হেডিং আমরা রেজিস্ট্রেশন নাম্বার লিখবো, ক্লোজিং টিএইচ। ওকে, পরে দেখো 2018-1-3-0, এই জিনিসটা একদম নর্মাল ফন্টে আছে, টি ডি ইউজ করবো, 2018-33-10-00 ক্লোজিং টি ডি। তো এটার আউটপুট দেখি, দেখো আমার এরকম জিনিসটা চলে আসছে, কিন্তু আমি চাইছিলাম যে এই স্টুডেন্ট ইনফোটা পুরো একটু জায়গা নেই, এর নেমের নিচে রেজিস্ট্রেশন নাম্বার থাকুক, ঠিক আছে। স্টুডেন্ট ইনফো নেমের নিচে থাকবে রেজিস্ট্রেশন নাম্বার, আর এই পুরো জায়গাটা স্টুডেন্ট ইনফো নিয়ে নিবে। কয়টা রো নিবে? একটা, দুইটা, তিনটা, চারটা রো এর সমান জায়গা নিবে। তো এই জন্য কি করতে হবে, স্টুডেন্ট ইনফো এখানে লিখতে হবে ROW রো স্পেন ইকুয়াল টু 4। ওকে, 4 লিখলাম, সেভ দিলাম। এখন দেখি এটার আউটপুট কি আছে। দেখো মোটামুটি সেম, নেম, এরপরে রেজিস্ট্রেশন নাম্বার, নেমের জায়গায় এটা, রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় এটা। কেউ যদি চায় যে এই নেম, এই পার্টটা একটু বড় করতে, তাহলে ধরো উইথ ইকুয়াল টু ধরো দিয়ে দিলাম 50, একটু বড় হয়ে গেছে, দেখো এই কলামটা একটু বড় হয়ে গেছে। চাইলে যদি কেউ এখানে 100 দিয়ে দেয়, মানে নেম কলামটা, নেম যে কলামে আছে ওই কলামটা একটু বড় করতে চাই, 100 দিয়ে দিল, দেখো জিনিসটা 50 থেকে একটু বড় হয়ে গেছে এইখানে। তো এইটাই, পরে যতবারই এড করব, দেখো স্টুডেন্ট ইনফো একবার এড করে ফেলছি, নাম আর এ এড করে ফেলছি, রেজিস্ট্রেশন নাম্বার এটা এড করে ফেলছি, এরপরে কাজ হলো কি আরেকটা রোতে গ্রেড আর এই পার্টটা এড করা, এরপরে কাজ হলো এসএসসি গ্রেড আর এই পার্টটা এড করা। তো সেম, ওপেনিং টিআর, দেখো এরকম দিব, ওপেনিং টিআর দিলাম, এটার সাথে সাথে আমি
ক্লোজিং টিয়ার দিয়ে দিব, নাইলে জিনিসটা একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এখানে ট্যাব বা স্পেস দিয়ে একটু জায়গা ক্রিয়েট করে নিব যাতে আমার দেখতে সমস্যা না হয়। টিএইচ ইউজ করব, GRAD গ্রেড ক্লোজিং টিএইচ। কেন টিএইচ? কারণ এখানে এই যে গ্রেড অংশটা একটু গাঢ় কালারের আছে। এরপরে নর্মাল TD দিয়ে 4.50 ক্লোজিং TD। ওকে, আর টিআর তো আগে শেষ করছি, তো এটার আউটপুট দেখি। ভাইয়া গ্রেডের আগে কি আমরা ওই যে উইড দিব না? আচ্ছা, গ্রেডের আগে দেওয়া লাগবে না, কারণ গ্রেডের জন্য আগেই আমি নেম যে নেমের পার্টটা আমি ওয়েট দিয়ে দিছি। তো এই নেমের পার্টটার জন্য এখানে 100 পিক্সেল জায়গা হয়ে গেছে। এই পার্টটার জন্য এই গ্রেড অংশটাও 100 পিক্সেল জায়গা পাবে। জিনিসটা অনেকটা এরকম, একটা কলামে আমি দিয়ে আর দিলে যদি আরেকটা এতেও দেই তাহলেও বাকিগুলো সেম হবে? এতে দিলে পুরো এই যে এই তিনটায় বাকি সেম বেনিফিট পাবে, মানে একটা কলামে কিছু দিলে বাকিগুলো এটার বেনিফিট পাবে, এরকম জিনিসটা। ওকে, ধরো এখানে এখন জিনিস একটা চেঞ্জ করতে চাও, চাইলে যে গ্রেডে আমি দিয়ে দিলাম উইথ, দিয়ে দিলাম কেউ 200। ওকে, আগেরটা ছিল 100, এরপরে দিয়ে দিলাম আমি 200। তাহলে দেখি জিনিসটা কিরকম চেঞ্জ হয়। তেমন এফেক্ট পড়লো না। ওকে, সাপোজ এটা তো 200 দেই। ওকে, এটা এফেক্ট পড়লো না। আচ্ছা, এটা কেন হচ্ছে না? এটা আগে হয়েছিল একটু আগে। এটাতে এখন আমি 200 দিই। না, এটা চেঞ্জ হচ্ছে না। তাইলে মেবি এই জিনিসটা একটা নির্দিষ্ট লেন্থের সমান সাইজ পর্যন্ত নিবে, এরপরে বেশি নিয়ে নিলে আর হবে না। যেমন নেইমের অংশটাই নেইমের জায়গা পর্যন্ত নিচে, এর থেকে বেশি নিলে আর জিনিসটা হবে না। বা এখানে মেইন জিনিসটা এটা ঝামেলার জন্য হয়েছে যে দেখো, আমি এখানে হাইট আর ওয়েট 200 দিয়ে দিছি, তো এর বেশি নিবে না। যদি আমি এইটার ওয়েট ধরো 500 দিয়ে দিই এবং এটাকে তখন 200 দিই, তাহলে দেখি কি চেঞ্জ হয়। তাহলে দেখো জিনিসটা একটু চেঞ্জ হয়েছে। ওকে, এটার সাইজ একটু বড় হয়েছে, নরমালি টেবিলের সাইজটা একটু বড় হয়েছে। এটা 100 দিলে, কন্ট্রোল এস দিয়ে যদি সেভ দিই, এটার সাইজ একটু ছোট হয়েছে। এরপরে উইথ এটাতে আমি চেঞ্জ করি, উইথ ইকুয়াল টু 200 যদি দিই, তাহলে এখন দেখি মানে আগে কি সমস্যা হয়েছিল, আগে এখানে 200 ছিল, এটা তো 200 করছি, তেমন পার্থক্য দেখা যায়নি। এখন এটাকে আমি 500 করছি, এটা 100 ছিল, আউটপুট এরকম। এখন দেখি নিচেরটা আমি 200 করছি, সেভ দিলাম। দেখো নিচেরটা 200 করে, আগে 100 ছিল, 100 থেকে পুরো সবগুলোই আমার 200 হয়ে গেছে। তো এই হলো জিনিসটা পার্থক্য, মানে যে কোনো একটা চেঞ্জ করলে তিনটার উপরে এটার এফেক্ট পড়বে, এরকম জিনিস। ওকে, তো আগে প্রবলেম হয়েছিল কি, এখানে 200 ছিল, এখানেও 200 চলে গেছে। একটা রো মানে একটা কলাম পুরো টেবিলের জায়গা দখল করতে পারবে না, এই জন্য এটা 100 রয়ে গেছে, আর চেঞ্জ হয়নি। তো এখন জিনিসটা ঠিক আছে, 500 আছে আর এটা 100, মোটামুটি একটা পার্থক্য করা যায়, এই জন্য জিনিসটা চেঞ্জ হয়েছে। তো এখানে যদি আবার কেউ ধরো উপরে 100 নিচে 50 দিয়ে দেয়, তাহলে সাইজ কমবে না বাড়বে? দেখি জিনিসটা, তাহলে জিনিসটা 100-র সমানে রয়ে গেছে। এখন যদি আমি এই 100টা সরিয়ে ফেলি, আচ্ছা ভাইয়া, ওই যে আমরা যদি ডাটাগুলা সেন্টারে নিতে চাই তাহলে টিডির ভিতরে কি লিখতে হবে অ্যালাইন এটা? হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে দেখি কন্ট্রোল জেড উইথ, আপাতত জিনিসটা হলো গিয়ে এরকম, উইথ ইকুয়াল টু ধরো 200। তখন সবগুলা না, তুমি যদি স্পেসিফিক কোনোটা কাজ করতে চাও, ধরো আপাতত এটা সেন্টারে আছে, ধরো এইটা এই অংশটার কাজ করতে চাও, এই এ, তুমি কি পুরো মানে এই এটাকে নিতে চাও না, ধরো এই পুরো কলাম পুরো রোটাকে নিতে চাও, মানে পুরো রোকে নিতে পারবে একসাথে। আর কলামের জন্য কাজ করতে হলে এইটাকে আলাদাভাবে নিতে হবে, এটাকে আলাদাভাবে অ্যালাইন ইউজ করে নিতে হবে।
রো এর কাজ একসাথে করা যায়, আবার কলামের কাজের জন্য আলাদাভাবে করতে হয়। যেমন এই টিডি, এই রেজিস্ট্রেশন নাম্বারকে যদি মাঝখানে নিতে চাই, হ্যাঁ পুরো কলামটা করতে চাইতেছি। হ্যাঁ, এই জন্য আমার কি করতে হবে, তিনটা কলাম, এই তিনটা কলামকে আলাদাভাবে নিতে হবে। আর নাহলে আরেকটা জিনিস তোমাদের বইয়ে আছে, এটা আমি তেমন ভালোভাবে দেখিনি, যে কলামের নিয়ে একটা কাজ করা। তো এটা না হলে কালকে দেখাবো না। আপাতত মনে রাখো যে ধরো তুমি কলামকে নিতে চাও, এই তিনটা কলামকে একসাথে, মানে তিনটা কলামকে আলাদা আলাদা ভাবে নিতে হবে। ওই প্রসেসটাও আছে একটা, তো এটা আমি দেখাবো না ভবিষ্যতে বা কালকে। তো রো এর জন্য টিআর এ আমি যদি অ্যালাইন দিয়ে দিই, তাহলে এই রো এর ভিতরে সবগুলো আমার সেন্টারে চলে যাবে। কিন্তু কলামের জন্য আপাতত এটা মনে রাখো যে সবগুলোর ভিতরে অ্যালাইন ইউজ করতে হবে। ওকে, ওইটার প্রসেসটা একটু ডিফারেন্ট আছে, এটা কালকে দেখাতে হবে। ওকে, তাহলে এই টপিকটা বোঝা গেছে যে আমি রো স্প্যান কল স্প্যান যে ইউজ করছি, কিভাবে কি করছি। এটা যদি বোঝা যায়, তাহলে পরবর্তীতে আরেকটা টেবিল দেখি। এরকম জিনিসটা দিচ্ছে, ধরো একজন মানুষের ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটারের দৈনন্দিন জীবনে বা ডেইলি কত সময় ব্যবহার করে, এই জিনিসটা। তো দেখো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা কলাম আছে, আর এক, দুই, তিন, চার, পাঁচটা রো আছে। প্রথম রো এর প্রথম কলাম ফাঁকা, এরপরে ইনস্টা ইউজ করছে, এরপরে ফেসবুক, এরপরে টুইটার। তো ধরলাম আমি এই সবগুলার আমার এলিফ্যান্ট না দিয়ে একদম নর্মাল একটা ফন্ট ইউজ করা হয়েছে। ওকে, এই জিনিসটা ধরলাম, আমার কোনো কিছুই আমার টিএইচ ইউজ করবো না, সবগুলাই আমি টিটি দিয়ে ইউজ করবো। তো দেখি আমার এই টেবিলটার মতো করতে চাই। সো আপাতত এখন এটা দেখাবো। এটা দেখো ইন্টারেস্টিং হলো গিয়ে, এটা দুইটা জিনিস আছে, এখানে দুইটা রো এর বদলে একটা রো ইউজ করছি, আর এর নিচে দুইটা কলামের বদলে একটা কলাম ইউজ করছি। তো একই সাথে রো স্পেন, একই সাথে কল স্পেনের উদাহরণ আছে। তো এটা যদি মোটামুটি বুঝে ফেলো, তাহলে আর টেবিলে ঝামেলা হবে না। তো এইটা চলো দেখি, চেষ্টা করো বুঝো কিনা। টি আর প্রথম রো এর প্রথম কলামটা ফাঁকা, তো আমরা কি করব, টিডি দিয়ে দিব, একটা ট্যাব বা একটা স্পেস দিয়ে দিব, ক্লোজিং টিডি। ঠিক আছে, তো চাইলে তুমি কম্পিউটারে কাজ করার সময় এটা কপি পেস্ট করতে পারো। যেমন এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এরপরে নিউ লাইন দিয়ে কন্ট্রোল ভি, স্পেস হয়ে গেল। অথবা চাইলে ম্যানুয়ালি ওপেনিং টিডি, বা আপাতত ম্যানুয়ালিটা দেখি নিজে কিভাবে লিখবো। ওপেনিং টিডি লিখবো, এরপরে ইনস্টা আছে, INS দিয়ে শিফট দিয়ে আমি বড় হাতে লিখছি, আর ক্লোজিং টিডি। ওকে, এরপরে একটা জিনিস আছে, টিডি ফেসবুক, ক্লোজিং টিডি। উপরের টিডি খালি কেন? হুম, এটা উপরের যে টিডি, না একটা যে টিডি ও খালি। আচ্ছা, এটা খালি, এটা যে এটার জন্য এখানে দেখো কিছুই লেখা নাই, এই জন্য এটা খালি রাখছি। যদি আমি যদি আমার না লিখি তাহলে কি ব্ল্যাঙ্ক আসবে না? আচ্ছা, যদি এরকম রাখতে যাও, হুম। এরকম রাখলেও ব্ল্যাঙ্ক চলে আসবে। তো দেখি কি হয় এটার আউটপুট। দেখো একদম সামান্য জায়গা ব্ল্যাঙ্ক চলে আসছে। এটার বদলে যদি সাপোজ একটা স্পেস দিয়ে দিই, সেভ দিলাম, সেম, তেমন পার্থক্য না। তো রাখা যায় কথা, না রাখা হয় কি করতে, তোমার ইচ্ছে এটা। ধরো এটার সাইজ আমি 200 দিয়ে দিলাম, তো এটার সামান্য আমি, যা 200 না 500 থাক। ওকে, এটার সাইজ ভবিষ্যতে চেঞ্জ হবে কেন, কারণ নিচে এবিসি এগুলো আমি এড করব, প্লাস এটা যদি আমি চাইলে ওয়েট দিয়ে দিতে পারি, উইথ ইকুয়াল টু 50, সেভ দিলাম। আপাতত এটা ছিল উইথ 50, দেখো একটু জায়গা তৈরি হয়েছে। নর্মালি স্পেসের জন্য এক্সট্রা তেমন জায়গা পাই না, কিন্তু আমি উইথ অ্যাড করে এটার এক্সট্রা জায়গা আমি তৈরি করে ফেলছি। ওকে, ইনস্টা আছে, তারপরে ফেসবুক, আর এরপরে আছে আমার টুইটার, টিডি, TWR, ক্লোজিং টিডি।
তো এই হয়ে গেল আমার ফার্স্ট রো এর কাজ শেষ। প্রথমটা ব্ল্যাঙ্ক, এরপরে ইনস্টা, ফেসবুক, টুইটার, এই ফার্স্ট রো এর কাজ শেষ। ক্লোজিং টিআর দিয়ে দিলাম, ঠিক আছে। তো এরপরে আমি সেকেন্ড রোয়ে যাব। সেকেন্ড রোয়ের প্রথম এলিমেন্টটা হলো গিয়ে আমার এ। তো এটার জন্য শুরু করব টিআর দিয়ে, ওপেনিং টিআর দিয়ে দিলাম আর ক্লোজিং টিআর। ওপেনিং টিআর এর প্রথম এলিমেন্ট হলো গিয়ে টিডি দিয়ে এ, ওপেনিং টিডি আর ক্লোজিং টিডি, ঠিক আছে। এরপরে দেখো এই 5, এরপরে আছে 5, কিন্তু 5 দুইটা রো এর জায়গা নিছে, এ বি দুইটা রো এর জায়গা নিছে। তো আগে একটু আগে যে এক্সাম্পলটা দেখছি, রোজ পেন, সেম জিনিস, রোজ পেন ইউজ করব, ইকুয়াল টু দিয়ে 2 দিলাম 5 আর ক্লোজিং টিডি। তো রোজ পেন 2 ইউজ করার পরে কি হয়েছে, এই অংশটা দেখো, এই 5 এই এখানে আর প্লাস এইখানে, এই পুরো জায়গাটা নিয়ে নিছে, এই পুরো জায়গাটা 5 নিয়ে নিছে, মানে কি এ আর বি দুইটা রো এর জায়গায় নিয়ে নিছে রোজ পেন 2 ইউজ করে। এরপরে দেখি, এই দেখো এ 5, এরপরে 3, এরপরে 1 আছে এখানে। তো টিডি 3, ক্লোজিং টিডি, আর এরপরে আছে 1, ঠিক আছে। টিডি 1, ক্লোজিং টিডি। আর আমার দেখো আগে আমি টিআর শুরু করছিলাম, এখানে টিআর আমি শেষ করে ফেলছি। তো এটার আউটপুট দেখি, এটার আউটপুট হলো কি এরকম চলে আসছে, প্রায় কাছাকাছি, যেমন ইনস্টা, ফেসবুক, টুইটার আছে, আর এ দিয়ে এরকম আছে। তো এখন আমার কাজ হলো পরে বি অ্যাড করা। দেখো এ এর ঠিক নিচে আছে বি, তো এটা একটু বোঝার চেষ্টা করো। টি আর টেবিল নিউ রো আর ক্লোজিং টিআর, টিআর হলো টেবিল রো। এখন এই টেবিল রো এর প্রথম এলিমেন্টটা হলো গিয়ে বি, টিডি বি, ক্লোজিং টিডি, ওকে। এরপরে দেখো বি এর পরে আছে 5, 5 এর পরে 4, এরপরে 2, কিন্তু এই 5টা আমরা আগেই রো স্প্যান টুল মাধ্যমে আগের রোতে কাজ করে ফেলছি, তাইলে বলা যায় বি, বি এর পরে আছে 4, এরপরে আছে 2, কারণ এই 5 বি এর পরে যে এই 5টা দেখতেছো, এই 5 এর কাজটা আমরা আগের রোতেই করে ফেলছি, তাই এই 5 এর জন্য আমরা এক্সট্রা কোনো কাজ করা লাগবে না। ধরো এখানে 4 না দিয়ে আমরা দিলাম টিডি এনিথিং, বা যাই দেই না কেন, দেখি এটার আউটপুট কই আসে, ক্লোজ টিডি, ওকে। আমরা নরমালি বি লিখছি, বি এর পরে একটা আরেকটা কলাম তৈরি করলাম এনিথিং, এটার আউটপুট দেখি কই আসে। তো দেখো এ, জিনিসটা দেখি, এই এ এরপরে আমি যে রোজ পেন ইউজ করছি, এই জন্য 5 এই দুইটা রো এর সমান জায়গা নিছে। এরপরে দেখো 3 এখানে তার জায়গা নিছে, 1 এখানে তার জায়গা নিছে। এরপরে আমি লিখছি বি, ঠিক আছে, এরপরে জায়গা নিছে, কিন্তু এরপরে আমি যাই লিখি না কেন, এনিথিং বলতে কি যতগুলা রো যাই লিখি না কেন, এটা এইখানের জায়গাটাকে আর ডিস্টার্ব করবে না। এই 5 এর পরে এই রো, এই কলাম যে আছে, এই কলামের ডাটা হবে এই টিডির ভিতর যা লিখে। তো কি হয়েছে, বি এর পরে যদি আবার 5 লিখতাম, এখানে এখানে যদি আবার 5 লিখি, তাহলে জিনিসটা আমার এখানে চলে আসবে। এই হলো গিয়ে পার্থক্য। এটা হলো এই কাজ রো স্প্যানের। রো স্প্যান করার ফলে একটা জিনিস দুইটা রো এর বা তিনটা রো এর জায়গা দখল করে ফেলে, ফলে পরবর্তীতে আর এই রোতে নিয়ে কাজ করতে হয় না। তাইলে এই 5 নিয়ে আমার কোনো ঝামেলা নেই, আমার কাজ হলো এই 4 নিয়ে। এখানে 4 মানে কি 5 এর পরে যা আছে ওইটা নিব, এরপরে আছে 2, টিডি 2, ক্লোজ টিডি, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ দিলাম। এটা দেখো রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে আগের মতো সেম 4 আর 2 চলে আসছে, সরি 4 আর 2, এটা এই 4 আর এই, ওকে। এই এক্সাম্পলটা বোঝা গেছে, আমি মানে এ প্রথমে, এরপরে রো স্পেন দিয়ে 5, এরপরে 3, এরপরে 1, এই রো এর কাজ শেষ। এই রো এ দেখো বি দিলাম, রো স্পেনের ফলে অলরেডি 5 আমার দুইটা রোতে আছে, এই 5 নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার কাজ হলো গিয়ে 4 নিয়ে। তো বি, এরপরে 4, এরপরে 2, এই জিনিসটা লিখছি এখানে।
তো এই জিনিসটা বোঝা গেছে যে কেন আমরা রো স্প্যান করি, বা রো স্প্যানের কাজ কি দুইটা বা দুইয়ের অধিক রোকে একসাথে নিয়ে নেওয়া। আর এই দুইয়ের অধিক রো এর একবার কাজ করলে পরবর্তী রোতে আমার আর এটা নিয়ে কোনো মাথা ব্যথাই থাকে না। তো এটা নিয়ে আশা করি ঝামেলা নাই, বুঝছো এই জিনিসটা, বা এই এক্সাম্পলটা পার্টিকুলারলি বুঝছো? জি ভাইয়া। ওকে ওকে, এটা বুঝলেই ভালো। তো এরপরে জাস্ট আমি সি দেখাই, ডি একদম স্বাভাবিক কিছুই না। সি তে দেখো, সি আছে প্রথমে, এরপরে এখানে আগে দুইটা কলাম ছিল, এখানে এই দুইটা কলামের বদলে একটা কলাম ইউজ করছি, পরে আরেকটা কলাম। তো আগে আমার মানে এই যে রোস্পেন, এই রোস্পেনের ব্যাপ্তি বা এই রোস্পেনের সীমানা এখানেই শেষ। এরপরে স্বাভাবিকভাবে এখানে দুইটা কলাম থাকার কথা, এই দুইটা কলামের বদলে এখানে একটা কলাম ইউজ করা হয়েছে, আর এই কলামের ভ্যালু হলো গিয়ে 6। নিচে আমার দুইটা কলাম আছে, উপরে আগে দেখছি আমার দুইটা কলাম আছে। তো দুইটা কলামের ভিতরে আমি একটা কলাম, দুইটা কলামের বদলে আমি একটা কলাম ইউজ করছি, এই জন্য জিনিসটা হবে আমার কলাম স্প্যানিং বা কল স্প্যান। তো টিআর লিখলাম, ওপেনিং টিআর, ক্লোজিং টিআর। এখন এই টিআর এর ভিতর প্রথম এলিমেন্টটা হলো গিয়ে আমার, এই জিনিসটার নাম হলো গিয়ে আমার সি টিডি, ওপেনিং টিডি, ক্লোজিং টিডি। ঠিক আছে, এর পরের এলিমেন্টটা 6। যদি আমি কোনো রো স্প্যান বা কলাম স্প্যান ইউজ না করে আমি 6 দেই, ওপেনিং টিডি, ক্লোজিং টিডি, ওকে। আর এরপরে আছে একটা 1, ওপেনিং টিডি। মানে এখানে আমি রো স্প্যান কলাম স্প্যান কিছুই করতেছি না, জাস্ট নরমালি দেখাচ্ছি প্রথমে। এই জিনিসটা যদি আমি দেই, তাহলে আমার সেভ দিয়ে দিয়েছি। পরে যদি ফায়ারফক্সে যাই, দেখো জিনিসটা অনেকটা এরকম চলে যায়। যেহেতু আমি কোনো কলাম স্প্যান ইউজ করি, তাহলে ও ধরছে এখানে এই কলামটা শেষ, এখানে 6 দিয়ে দিছে, এরপরে এই 1টা এখানে প্রিন্ট করে দিছে। তো আমার কাজ কি, এই যে ইনস্টা আর ফেসবুক, সে দুইটাতেই 6 ঘন্টা সময় দেয়, তো সে এই দুইটাতে 6 ঘন্টা সময় দিলে এই দুইটার মাঝখানে আমার 6 থাকতে হবে। তো এই জন্য কি করতে হবে, কল স্প্যান ইকুয়াল টু, সরি রো স্প্যান, কল স্প্যান ঠিক আছে, কল স্প্যান ইকুয়াল টু 2। এই জিনিসটা কি করবে, এখানে দুইটা কলামের বদলে একটা কলাম হয়ে যাবে। দুইটা দিই, এই দেখো মোটামুটি এই দুইটা কলামের বদলে একটা, কিন্তু এখানে এই যে 6টা, এই 6টা একদম কোনায় পড়ে রয়েছে। তো আমার টার্গেট হলো গিয়ে এই 6 কে মাঝখানে আনা। লাইন ইকুয়াল টু সিই এন্ড টি, এই দেখো সেন্টার, নট সি এন্ড টি আর ই, সেন্টার, ওকে দিলাম। তো এখন মোটামুটি 6 সুন্দরভাবে এখানে চলে আসছে। ঠিক আছে, এই দেখো 3 6 1 এটা চলে আসছে। আর এরপরে আরেকটা জিনিস আছে, টিয়ার, ওপেনিং টিয়ার, ক্লোজিং টিয়ার। তো এটাতে একদম সহজ, টিডি দিয়ে দিলাম, ক্লোজিং টিডি, এরপরে টিডি 4, ক্লোজিং টিডি, ওকে। এরপরে টিডি 2, ক্লোজিং টিডি, আর একদম লাস্টে হলো গিয়ে আমার টিডি 5, ক্লোজিং টিডি। তো এই হলো গিয়ে এটার কাজ শেষ, আমি সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে, ওকে। এটা আসেনি লাস্টেরটা, 5 এর পরে আরেকটা জিনিস আছে, এটা হলো গিয়ে আমার 4 2 5। তো এখানে ঝামেলা হয়েছে, আচ্ছা এটা, তো দেখো জিনিসটা প্রায় সেম যেটা আমি চাইছিলাম, যে উনি ইনস্টা ইউজ করে, এ আর বি দুইজনই ইনস্টাগ্রাম 5 ঘন্টা ইউজ করে। তো দুইজনের ক্ষেত্রে একটা কমন আমি 5 ইউজ করছি। এ ফেসবুক 3 ঘন্টা ইউজ করে, টুইটার 1 ঘন্টা ইউজ করে। বি ফেসবুক 4 ঘন্টা, টুইটার 2 ঘন্টা ইউজ করে। সি আবার ইনস্টাগ্রাম আর ফেসবুক দুইটাই 6 ঘন্টা ইউজ করে। সি ইনস্টাগ্রাম ফেসবুক দুইটাই 6 ঘন্টা ইউজ করে। এখানে উপরে দেখো এ আর বি দুইজন, এ আর বি দুইটা ডিফারেন্ট রো সেম জিনিস ইউজ করছে। তো এটা হলো কি আমার রো স্প্যান দুইটা। আর ইনস্টা আর ফেসবুক হলো দুইটা কলাম, দুইটা কলামের ভ্যালু সেম, তাই এখানে হলো কি আমার কলাম স্প্যান ইউজ করছে। আর এটা তো স্বাভাবিক, আর নিচেরটা একদম স্বাভাবিক জিনিস।
তো এটুকুই আজকে লাস্ট টপিক ছিল, যে আমি কিভাবে টেবিলের কলাম রো স্প্যানিং কলাম স্প্যানিং করতে পারছি। বেশিরভাগ ক্ষেত্রে আমার এইচএসসি তে এটা নিয়ে প্রশ্ন আসে, টেবিল আর টেবিলের সাথে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট ইউজ করা, এগুলো। তো আর কোনো টপিক দেখতে চাও? ওই যে কলামের অ্যালাইনমেন্ট ছাড়া, এটা আমার আপাতত মনে নাই কিরকম করতে হয়। ওকে, আর কোনো টপিক বা বিষয় দেখতে চাইলে বলতে পারো। টেবিলের কালার বা এগুলা কিছু দেখবা? না ভাইয়া, আমাদের আগে ওইটা প্র্যাকটিস করতে হবে, এরপর কালার দেখবো। ওকে, প্রবলেম নেই। আচ্ছা, টেবিলের জাস্ট যদি কালার এড করতে চাই কেউ, এটা জাস্ট একবার দেখে ফেলি। ধরো এই টেবিল রো ডি যেটা আছে, এটাতে একটা জিনিস আছে আমার, পিজি কালার ইকুয়াল টু ধরো গ্রিন, ঠিক আছে? তো আমি চাই জাস্ট একটা রো এর কালার চেঞ্জ করে দিতে। তো দেখি জিনিসটা কি হবে। এই দেখো, এই কালারটা গ্রিন হয়ে গেছে। তো এই হলো আমার ব্যাকগ্রাউন্ড কালারের কাজ। তো এটা নর্মাল তুমি যে কোনো রো যে কোনো কলামে তুমি করতে পারো। তো একটু আর প্র্যাকটিসের ব্যাপার, হ্যাঁ তুমি কিছু করে ফেলবা নিজে নিজে। তো সময় তো আছে অনেক, তো চিন্তার কিছু নেই, মাত্র তোমাদের শুরু হয়েছে। এটা অনেকে ফার্স্ট ইয়ারের পরে শিখে, তো এদের একটু ঝামেলা হয়। তোমাদের তেমন ঝামেলা হবে না আশা করি। তো ঠিক আছে, আর একটা টপিক রয়ে গেছে, ফরম্যাটটা আশা করি কালকে বুঝাই দিতে পারবো। ওকে, ওকে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ওকে।